হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ আমরা চলে এসেছি তোমাদের দশম শ্রেণীর একটি পাঠ্য প্রবন্ধ শ্রীপান্থ অর্থাৎ নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালি কলমের শেষ পর্ব নিয়ে। আগের কয়েকটি ভিডিওতে এর আগের অংশগুলো আলোচনা আমরা করেছি, এবার শেষ অংশটুকু আলোচনা করব। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। তাহলে দোয়াত সংগ্রহ দেখে, শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে লেখক ভেবেছিলেন যে দোয়াতও কিছু কম না, তার মধ্যেও বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত জুড়ে আছে। বিভিন্ন ভাষার বিভিন্ন সাহিত্যিক কবিরা তার প্রমাণ। হাই, কোথায় গেল সেসব দিন? তাহলে দোয়াত কলম কালি নিয়ে এত কিছু যেখানে হয়ে গেছে, সেখানে আজ সেগুলো তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায়। তাহলে ক্রমে সেই সব দোয়াত কলম থেকে ফাউন্টেন পেন আসলো। এখন সেই পেনও মনে হচ্ছে যাচ্ছে, কম্পিউটারই তার জায়গা দখল করে রাখবে। এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিকলিকে রিফিলে কে কত দূরে দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। তাহলে ডট পেনই আমরা বেশি ইউজ করি। এখন আমরা যে পেনগুলো বা যে কলমগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ডট পেন। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি 700 রকম নিব। তাহলে ওই কাগজে বেরিয়েছিল ফাউন্টেন পেনের 700 রকমের নিব, অর্থাৎ কলমের মুখ যেটাতে লেখা হয়, কালি বের হয়, 700 ধরনের রয়েছে। যারা গান চর্চা করেন তাদের জন্য, তাহলে কাদের কাদের জন্য আছে দেখো শুধু। যারা শ্রুতি লেখক, শুনে শুনে লেখেন, বা স্টেনোগ্রাফার তাদের জন্য। যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য আলাদা। এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব, যে যেমনটা চান ঠিক সেই রকম। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। তাই যন্ত্রের উপর নির্ভরশীলতা সকলের দাবি খুব ভালোভাবেই মেটাতে পারে। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। তাহলে 1 পাউন্ড সমান 75 টাকা হলে 2500 পাউন্ড তোমরা গুণ করে দেখো তো, 2500-র সাথে 75 গুণ করে কত হয় আমাকে জানাবে কিন্তু কমেন্টে। আচ্ছা, তারপর দেখো, সে কলমে সোনার অঙ্গ হীরের হৃদয়। তাহলে কলমেতে পেনকে এত দামি বানানো হতো, সোনা দিয়ে বানানো হতো, তাতে হিরে বসানো হতো তাকে মূল্যবান করার জন্য। সোনায় গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টেরও আছে বটে। তাহলে সব কিছু যখন কলমের দামি দামি বসানো হবে, অবশ্যই কলমটার দাম বেশি হবে। তারপর দেখো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। তাহলে এত পেনের প্রাচুর্য, এত মূল্যবান, এত কিছু করা, তবুও পেন টিকতে পারছে না। কম্পিউটার যেন তাদেরকে সাজানো দ্রব্য বানিয়েই ছাড়বে জাদুঘরে, ব্যবহার করতে মানুষকে দেবে না, কারণ সবাই কম্পিউটার বা ফোনের উপর নির্ভরশীল। ফলে আমার মতো কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন, আমার মতো অনেকেই নিশ্চয়ই একটু সংশয়ে রয়েছেন, কষ্ট পাচ্ছেন যে কলমটা হাতছাড়া হয়ে যাচ্ছে বলে। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? তাহলে কম্পিউটার ব্যবহার করা, ফোন ব্যবহার করা মানে কি কলম দিয়ে সেখানে লিখতে লাগে না তো, টাইপ করলেই হয়। তাই সেই লেখা যদি চিরকালে নষ্টই হয়ে যায়, নাই রইল, তাহলে আর কি রইল? কবির খুবই অনুশোচনা হচ্ছে মনে মনে। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। তাহলে বঙ্কিমচন্দ্রের একটি লাইন লেখক ব্যবহার করছেন, যে লাঠি তোমার দিন ফুরাইয়াছে। সেই কথাটি শুনে লেখক বলছেন, কলমেরও কি দিন ফুরালো? তাহলে সেই যে লেখক বলেছিলেন
আমাদেরও কি এখন এই অবস্থাই হলো? কলমেরও কি লাঠির মতো দিন ফুরালো? হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। বাজার থেকে সরিয়ে দেওয়া হলেও ইতিহাস থেকে কিন্তু কলমকে সরিয়ে দেওয়া যাবে না। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। কলমবাজ কাদের বলা হয়? যারা কলম দিয়ে শৌখিন সৃষ্টি করতে পারে। আচ্ছা, ক্যালিগ্রাফিস্ট হচ্ছে যারা সুন্দর হাতের লেখা দিয়ে বই লেখেন। হাতে লেখা বই হতো আগে, পুঁথি হতো, সে যারা সুন্দর হাতে লেখে, পুরো একদম কলমে লেখা, ছাপা না, তারা হচ্ছে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী, যারা লিখতেন। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারই তারা বই লিখতেন হাতে, তাদের কত কদর। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। তারা কোনো বই লেখার দায়িত্ব নিলে তাদের থাকা খাওয়া অর্থাৎ ভরণ পোষণ তার দায়িত্ব ওখানকার জমিদার বা রাজরাজারা নিয়ে থাকতেন। তাছাড়া তো রয়েছে প্রচুর সম্মান। সাধারণ গৃহস্থও লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। তারা সাধারণ মানুষেরাও কী করতো, লিপিকরদের বা ক্যালিগ্রাফিস্টদের ডাকতেন, ডেকে কোনো পুঁথি বা দলিল নকল করানোর থাকলে, কপি করানোর থাকলে করিয়ে নিতেন। এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর, এত স্বচ্ছ স্পষ্ট লেখা, দেখলে চোখ জুড়িয়ে যাবে। সমানি সম শীর্ষানি, ঘনানি বিরলানি চ, অর্থাৎ সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। মানে এত যে বইটা লিখেছে, কোথাও এতটুকু জড়িয়ে নেই লেখা, প্রত্যেকটি অক্ষর একই, কোনটা ছোট কোনটা বড় এরকম না, প্রতিটি ছত্র অর্থাৎ প্রতিটি লাইন একদম সুশৃঙ্খল, সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এক একজনে যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর। খুব সুন্দর হাতের লেখাকে আমরা বলি না মুক্তোর মতো হাতের লেখা। মুক্তো যেমন স্বচ্ছ, যেমন সুন্দর, ঠিক তেমন হাতের লেখা। অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। ওরা যে এত কষ্ট করে লিখতেন, ওরা কিন্তু খুব বেশি কিছু পেতেন না, সামান্য রোজগার করতেন। কত রোজগার করতেন দেখো এবার। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। তো 4 খণ্ড রামায়ণ কত বড়, তার জন্য মাত্র 7 টাকা পেয়েছিলেন। আর সঙ্গে কি পেয়েছিলেন? কিছু কাপড় আর মিঠাই, মিষ্টি। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তাহলে টাকা হিসেবে কতগুলো অক্ষর লিখবে সেরকম থাকতো। তাহলে 19 শতকে কত টাকায় লিখতো না, 12 আনা, 16 আনায় 1 টাকা হয়, মানে 1 টাকার চেয়েও কম, 12 আনা, তাতে 32,000 অক্ষর পর্যন্ত লেখানো যাবে। তবু পুঁথির কতই না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। তাহলে এগুলো লিখিতও থাকতো এবং উল্লেখ করাও থাকতো, আর সবাই সযত্নে সেই পুঁথিগুলিকে আগলে রাখতো। প্রত্যেকটি পুঁথি সযত্নে রাখতো, যেমন আমরা সোনা দানা মণিমাণিক্যকে যত্ন করে রেখে দিই, ঠিক সেরকমভাবে পুঁথিগুলোকে গুছিয়ে রাখা হতো, যাতে খারাপ কারো হাতে না পড়ে বা কোনো কারণে এতটুকু ক্ষতি সেই পুঁথিগুলির না হয়। তারপর দেখো, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চাই। তাই কলমকে কি বলা হয়? তলোয়ার, যেখান থেকে যুদ্ধ করা হয় তার চেয়েও শক্তিধর বলা হয়। কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্টিজ এসব শোনা যায়, কিন্তু কদাচিৎ অর্থাৎ কখনো কখনো বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। তাহলে কলমধারীও কিন্তু যুদ্ধ করেছে। তলোয়ার নিয়ে যেমন যুদ্ধ করে জিততে হয়, তেমন কলম নিয়েও যুদ্ধ করতে হয়েছে প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসে এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। তাহলে এত সুযোগ থাকা সত্ত্বেও সেই আগের পদ্ধতি, সেই কালি কলমকে ভালোবেসে যারা আঁকড়ে রয়েছেন, তাদের সত্যিই ভালো লাগে বই কি। ভাবতে ভালো লাগে আমাদের কালের অর্থাৎ আমাদের সময়কালের
অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। তারা কিন্তু কম্পিউটারের সুবিধা থাকা সত্ত্বেও তা ব্যবহার করেন না। তার একটাই কারণ, কলমের প্রতি অদম্য ভালোবাসা। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হচ্ছে অন্নদা শঙ্কর রায়। তাহলে প্রত্যেকে এটা দাগ দেবে যে টাইপরাইটারে লিখে গেছেন কে। তার মধ্যে অন্যতম হলো অন্নদা শঙ্কর রায়। গত বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন। তাহলে সুভাষ মুখোপাধ্যায় কলমেই লিখতেন, এই কয়েক বছর হলো টাইপরাইটার অর্থাৎ কম্পিউটারে কিবোর্ডে লিখছেন। অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। একদম দোয়াত কলমে কিন্তু না, ফাউন্টেন পেন ইউজ করছেন অথবা ডট পেন, আমরা যেটা ব্যবহার করি সেই ডট পেন ব্যবহার করছেন। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। নিবের কলম হচ্ছে নিব বসানো কলম বা বল পেন, যেটা আমরা ব্যবহার করি। সেই নিবের কলমেই লিখে গিয়েছিলেন একমাত্র সত্যজিৎ রায়। এটা সবাই তোমরা দাগ দেবে। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প, অর্থাৎ সত্যজিৎ রায় লিখতে ভালোবাসতেন, হাতে করে লিখতে ভালোবাসতেন। কম্পিউটারে টাইপ তিনি পছন্দ করতেন না। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। পাণ্ডুলিপি হচ্ছে হাতে লেখা বই বা কিছু কাগজ, তাকে বলা হয় পাণ্ডুলিপি। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে অর্থাৎ অন্যমনস্কভাবেই রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। তাহলে বিশ্বকবি হিসেবে খ্যাত রবি ঠাকুর, আঁকায় তার নাম তখনও হয়নি, কিন্তু বয়সকালে তিনি তার আনমনেই ছবি এঁকে ফেলেছিলেন, আর তা মর্যাদা পেয়েছিল, তাকে মর্যাদা দিয়েছিল যে চিত্রশিল্পীর। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে। তাহলে আমরা হাতে যেমন ছবি আঁকি, কম্পিউটারে আজকাল ছবি আঁকা যায়, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। একজন চিত্রশিল্পী যেভাবে ছবি আঁকতে পারেন, তার গুণগত মান যা থাকবে, একটা কম্পিউটার সেই ছবি কখনোই আঁকতে পারবে না। আমি কালিখেকো কলমের ভক্ত বটে। তাহলে আমরা প্রবন্ধের প্রথম থেকে জেনে আসছি যে আমাদের লেখক নিখিল সরকার তিনি কালি কলমে লিখতেই পছন্দ করেন। কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। তাহলে কালি কলম দোয়াত কলম আমি পছন্দ করি বটে, তবে কিন্তু ফাউন্টেন পেন বা বল পেনে লিখতে আমার অসুবিধা নেই, কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। অর্থাৎ অনেক দিন আগে থেকেই লেখক বল পেনে লেখা শুরু করে দিয়েছেন দোয়াত কলম ছেড়ে। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। তারপর দেখো, হ্যাঁ একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। তাহলে কিছুক্ষণ আগে বলেছে কলম হচ্ছে তলোয়ারের চেয়েও শক্তিধর। কেন তলোয়ারের চেয়েও কলমকে শক্তিধর বলা হলো, তার একটি নমুনা তোমরা দেখো এবার। খুনি অর্থাৎ যে খুন করে তাকে খুনি বলা হয়, সেই খুনি হচ্ছে একটি কলম। দেখো কাহিনীটা। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর যে বইটি রয়েছে, তার স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায়, তিনি মারা গিয়েছিলেন। কিভাবে মারা গিয়েছিলেন? নিজের হাতের কলম অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। তিনি কোনো কারণে লিখছিলেন বা কলম হাতে ছিল, অসাবধানতাবশত বুকে কলম ফুটে গিয়েছিলেন, গিয়ে তার মৃত্যু হয়েছিল। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। তাহলে সেই যে আঘাত পেয়েছিলেন কলমে, সেখান থেকেই তার মৃত্যু হয়েছিল। তাই এখানে কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর, এমনকি খুনি পর্যন্ত আখ্যা দেওয়া হয়েছে। তাহলে এই ছিল শ্রীপান্থ অর্থাৎ লেখক নিখিল সরকারের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি।